গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইনস্ট্রুমেন্টস নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মেজারমেন্টের মেথড নিয়ে। মেথডস অফ মেজারমেন্ট। মেজারমেন্টের জন্য মেনলি দুইটা মেথড আছে, একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। নাম থেকেই বোঝা যাচ্ছে ডিরেক্ট মেথডের সাহায্যে কোনো কিছু সাহায্য ছাড়াই ডিরেক্ট যন্ত্র ব্যবহার করেই আমরা মেজারমেন্ট বের করব বা পরিমাণ নির্ধারণ করব। আর ইনডিরেক্ট মেথডের মাধ্যমে আমাদেরকে ইনডিরেক্টলি কম্পারিজনের মাধ্যমে অথবা একটা প্যারামিটারের রেসপেক্টে আরেকটা প্যারামিটারের মান বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসে শিখবো হচ্ছে মেথডস অফ মেজারমেন্ট। মেথডস অফ মেজারমেন্ট মেইনলি দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট মেথডস অফ মেজারমেন্টকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে ডিফ্লেকশন মেথড আর একটা হচ্ছে কম্প্যারিজন মেথড। ডিফ্লেকশন মেথডটা হচ্ছে সেটা যেখানে হচ্ছে পয়েন্টার অথবা ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট থাকবে, ওই ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা তার মান বের করব। আর কম্পারিজন মেথড বলতে একসাথে একটা প্যারামিটারের রেসপেক্টে আরেকটা প্যারামিটারকে কম্পেয়ার করে আমরা হচ্ছে তার মান বের করব। আচ্ছা, আমি একটু পরে এইসব মেথডগুলো নিয়ে ডিটেইল বলবো, তারপরেও এখন একটু নামগুলো সম্পর্কে, যেহেতু নাম থেকেই বোঝা যাচ্ছে পরিচয়টা, একটু বলার চেষ্টা করছি। তাহলে মেথডস অফ মেজারমেন্ট প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট মেথডকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিফ্লেকশন আর একটা হচ্ছে কম্প্যারিজন। কম্প্যারিজন মেথডকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নাল আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল। বুঝতে পেরেছি মেথডস অফ মেজারমেন্ট? তাহলে আমরা প্রথমে শিখবো হচ্ছে ডিরেক্ট মেথড অফ মেজারমেন্ট, তারপর শিখবো ইনডিরেক্ট মেথড অফ মেজারমেন্ট, তারপর ডিরেক্ট মেথডের যে দুইটা ভাগ আছে ডিফ্লেকশন আর কম্প্যারিজন, সেই দুইটা শিখবো। আর কম্প্যারিজন মেথডের একটা উদাহরণ নাল মেথড, সেটা দেখবো। মেজারমেন্টের ছকটা তো বুঝতে পেরেছি সবাই? ম্যাডাম, এটা তো মনে রাখার বিষয়, এটা তো বুঝার কিছু নাই, তাই না? আপনার তাই বলবেন। আচ্ছা, তাহলে আমি আসছি হচ্ছে ডিরেক্ট মেথডস অফ মেজারমেন্ট নিয়ে। In direct method of measurement, the unknown quantity is measured directly instead of comparing it with a standard. Example কি হতে পারে? Measurement of current by ammeter, measurement of voltage by voltmeter, measurement of resistance using ohm meter, measurement of power by using wattmeter. কোনো কিছুর সাথে কম্পেয়ার করা ছাড়াই, মানে কোনো স্ট্যান্ডার্ড ভ্যালুর সাথে তুলনা করা ছাড়াই যদি আমরা ডিরেক্ট ইনস্ট্রুমেন্ট ইউজ করে অজানা জিনিসের মান বের করতে পারি, তাহলে সেই মেথডটাকে আমরা বলছি ডিরেক্ট মেথড। যেমন কি অ্যামিটার ইউজ করে আমরা কারেন্ট মেজারমেন্ট করছি, ভোল্টমিটার ইউজ করে ভোল্টেজ মেজার করছি, রেজিস্ট্যান্স মেজার করছি ওহম মিটার দিয়ে, আর পাওয়ার মেজার করছি ওয়াট মিটার দিয়ে। সো এই মেজারমেন্ট টেকনিকটাকে বা প্রক্রিয়াটাকে আমরা বলছি ডিরেক্ট মেথড, কারণ ডিরেক্ট যন্ত্রের সাহায্যে আমরা এগুলো বের করছি। ডিরেক্ট মেথড কি সবাই ক্লিয়ার হয়েছি? সোজা না একদমই? জি ম্যাম, ক্লিয়ার, সহজ, একদমই সহজ। এরপর আসছে হচ্ছে ইনডিরেক্ট মেথড। হ্যাঁ, আমরা প্রথমে ইনডিরেক্ট মেথড দেখব, তারপর ডিরেক্ট মেথডের যে প্রকারভেদ আছে সেগুলো দেখব। আচ্ছা, ইনডিরেক্ট মেথডটা কি বলছে? unknown quantity is determined by measuring the functionally related quantity and then calculating desired quantity rather than measuring it directly. আচ্ছা, ইনডিরেক্ট মেথডের উদাহরণটা আমি একটু আগে বলি, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। এখানে দেখুন একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, এটা মনে করি একটা রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে অ্যামিটার দেওয়া আছে তার কারেন্ট মাপার জন্য, এখানে একটা সুইচ আছে, সুইচটা অন করলে সার্কিট ক্লোজ হবে, তখন হচ্ছে ক্লোজ পাথ হবে। এখানে একটা ডিসি ভোল্টেজ সোর্স দেওয়া আছে, আর
রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা ভোল্টেজ মেজার করব। আমরা যখন ওহমস ল পড়েছিলাম তখন এরকম একটা সার্কিট দেখেছিলাম। আচ্ছা, তাহলে এই সার্কিটের ভোল্টেজের মান হচ্ছে মনে করি ভি, আর হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে আই পরিমাণ, আর রেজিস্টরকে ইন্ডিকেট করছি আর দিয়ে। তাহলে আমরা ওহমস ল যখন শিখেছিলাম তখন কি ওহমস ল ছিল হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে ভি প্রপোর্শনাল টু আই, তাই না? এরকম একটা সার্কিট দিয়ে আমরা কি করতাম, ভোল্টমিটারের আর অ্যামিটারের রিডিং চেক করতাম। আচ্ছা, তাহলে আমরা এরকম একটা সার্কিট ড্র করে যদি ভোল্টমিটার আর অ্যামিটারের রিডিং চেক করি, তারপর ভোল্টেজ এবং কারেন্টের রেশিও করি, তাহলে আমরা হচ্ছে রেজিস্টর পাবো ভি ইকুয়াল আই আর, তাহলে আর ইকুয়াল ভি ডিভাইডেড বাই আই। তাহলে এই টেকনিকের মাধ্যমে কি করছি, প্রথমে আমরা ভোল্টেজ মেজার করছি, তারপর কারেন্ট মেজার করছি, তারপর ক্যালকুলেশনের মাধ্যমে আমরা রেজিস্ট্যান্স বের করছি। আমরা কিন্তু ডিরেক্ট যদি এটার অ্যাক্রসে ওহম মিটার অথবা মাল্টিমিটার লাগাতাম তাহলেই কিন্তু রেজিস্ট্যান্সটা বের করে নিতে পারতাম, কিন্তু রেজিস্ট্যান্স মাপার জন্য আমরা ইনডিরেক্ট মেথড ইউজ করছি। ইনডিরেক্ট মেথডে কি করব, ডিরেক্ট ওহম মিটার বা মাল্টিমিটার ইউজ করব না, কি করব, ভোল্টেজ আগে মেজার করে নিব, তারপর কারেন্ট মেজার, ভোল্টেজ আর কারেন্ট মেজার করে নিব, তারপর দুইটা রেশিও করব, তারপর রেজিস্ট্যান্স বের করব। এটাই বলছে যে unknown quantity is determined by measuring functionally related quantity। আচ্ছা, তাহলে রেজিস্ট্যান্সের সাথে ফাংশনালি কারা কারা রিলেটেড, ভোল্টেজ রিলেটেড আর হচ্ছে কারেন্ট রিলেটেড। তো আমরা এই দুইটা ফাংশন মানে ভোল্টেজ আর কারেন্ট মেজার করছি, তারপর ক্যালকুলেটিং দ্য ডিজায়ার্ড কোয়ান্টিটি, এই দুইটা রেশিও থেকে রেজিস্ট্যান্স মেজার করছি, রেদার দেন মেজারিং ডিরেক্টলি মেজার না করে। বিষয়টা কি ক্লিয়ার হলো? সবাই কি বুঝতে পেরেছি এটা? মানে দুইটা জি ম্যাম, বুঝতে পেরেছি। দুইটা ভ্যালু বাইর করে এরপরে ইনডাইরেক্টলি ভাবে রেজিস্ট্যান্সের মানটা বাইর করে। হ্যাঁ, এটা একদম সেটাই। হ্যাঁ, আচ্ছা। আরেকবার কি বলবো? আরেকবার বললে কি সুবিধা হবে? না বললে হবে মনে হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে ডিরেক্ট মেথডে আমরা ডিরেক্ট ওহম মিটার বা মাল্টিমিটার ইউজ করে রেজিস্ট্যান্স বের করব, আর ইনডিরেক্ট মেথডে কি করব, ভোল্টেজ আর কারেন্ট বের করে নিব, তারপর দুইটা রেশিও করব, তারপর রেজিস্ট্যান্স বের করব। তাহলে সেটা হবে ইনডিরেক্ট মেথড। আচ্ছা, একটু আগে বলছিলাম ডিরেক্ট মেথড আবার দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ডিফ্লেকশন মেথড আর একটা হচ্ছে কম্প্যারিজন মেথড। আচ্ছা, প্রথমে আমরা একটু খেয়াল করি তাহলে ডিফ্লেকশন মেথডটা কি। The value of the unknown quantity is measured by the help of a measuring instrument having calibrated scale indicating the quantity under measurement directly। আচ্ছা, তাহলে unknown quantity পরিমাণটা নির্ণয় করব আমরা এমন একটা ইনস্ট্রুমেন্টের সাহায্যে যেখানে ক্যালিব্রেটেড স্কেল থাকবে ইন্ডিকেট করার জন্য। ক্যালিব্রেটেড স্কেল মানে হচ্ছে এরকম পয়েন্টার বা ডায়ালার। হ্যাঁ, এটা এই পয়েন্টারটা ক্যালিব্রেট করে মানে অসিলেট করে বা এদিকে ওদিকে শিফট করে। আচ্ছা, আর দেখুন ক্যালিব্রেটেড বলা হচ্ছে কারণ হচ্ছে এখানে একটা গোলাকার স্কেল আছে, গোলাকার স্কেলে কিছু দাগ দেওয়া আছে, এটা 1, এটা 2, মানে এটা 0 দেওয়া আছে, তার মানে এটা 1 হবে, এটা 2 হবে, এরকম নির্দিষ্ট স্কেল অনুযায়ী ক্যালিব্রেট করা আছে। ওকে, তাহলে এই ক্যালিব্রেট স্কেলের সাহায্যে ইন্ডিকেটিং পয়েন্টারের সাহায্যে আমরা যদি কোনো আননোন কোয়ান্টিটির পরিমাণ নির্ণয় করতে পারি তাহলে সেই মেথডগুলোকে বলবো হচ্ছে ডিফ্লেকশন মেথড। The value of the unknown quantity is measured by the help of a measuring instrument having calibrated scale indicating the quantity under a measurement directly। এক কথা আমরা যদি সহজ করে বলতে পারি, ডিরেক্ট মেথড হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করে পরিমাণ নির্ণয় করি। ডিরেক্ট মেথডের একটা টেকনিক হচ্ছে ডিফ্লেকশন, আরেকটা হচ্ছে কম্পারিজন। আচ্ছা, ডিফ্লেকশন তাহলে কি, যেসব ইনস্ট্রুমেন্ট গুলোর সাথে পয়েন্টার বা ডায়ালার বা ক্যালিব্রেটেড স্কেল সম্বলিত ইন্ডিকেটিং স্কেল থাকবে, সেই সব মেথডের মাধ্যমে আমরা যদি কোনো আননোন কোয়ান্টিটির পরিমাণ নির্ণয় করে থাকি তাহলে সেই মেথডটাকে বলবো আমরা ডিফ্লেকশন মেথড।
সবাই কি ক্লিয়ার ডিফ্লেকশন মেথডটা এখন? জি ম্যাম। তার মানে হচ্ছে পয়েন্টারের ডিফ্লেকশনের মাধ্যমে যে আর কি এটা একদম তাই। আচ্ছা, এরপর আসছে হচ্ছে কম্প্যারিজন মেথড। কম্প্যারিজন মেথড কি বলছে? ভ্যালু অফ দ্য আননোন কোয়ান্টিটি ইজ ডিটারমাইন্ড বাই দ্য কম্প্যারিজন উইথ স্ট্যান্ডার্ড অফ গিভেন কোয়ান্টিটি। কোনো একটা স্ট্যান্ডার্ড ভ্যালুর সাথে আননোন ভ্যালুটাকে কম্পেয়ার করে তার মান নির্ণয় করাকে আমরা বলছি কম্প্যারিজন মেথড। যেমন একটা জানা ইএমএফ এর সাথে অজানা ইএমএফ কে কম্পেয়ার করে তার মান বের করা। আরেকবার বলছি, ভ্যালু অফ আননোন কোয়ান্টিটি ইজ ডিটারমাইন্ড by the comparison with standard of a given quantity. For example, comparison of an unknown EMF electromagnetic force with a known electromagnetic force. Comparison method হচ্ছে একটা স্ট্যান্ডার্ড জানা ভ্যালুর সাথে অজানা পরিমাণটার আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করে তার মান নির্ণয় করব, সেই প্রক্রিয়াকে আমরা বলছি হচ্ছে কম্প্যারিজন মেথড। তেমন একটা এক্সাম্পল হতে পারে একটা স্ট্যান্ডার্ড ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সাথে আমরা যদি আননোন একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কম্পেয়ার করি তাহলে তার মান বের করা পদ্ধতি। ম্যাম, এখানে তো স্ট্যান্ডার্ড কথাটা আসতেছে না। যেমন হচ্ছে আমরা ওইটারও তুলনা করা যায় ওই পানির পিএস এর সাথে। যেমন পানির পিএস এর মান 7 যদি ধরি বা 4 ধরি, তাহলে হচ্ছে ওই স্ট্যান্ডার্ড মানের সাথে তুলনা করলে না আচ্ছা, এরকম হবে, কম্পারিজন মেথড আচ্ছা, হবে। স্ট্যান্ডার্ড বলতে কিন্তু কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা এরকম কোনো কিছু না। স্ট্যান্ডার্ড বলতে একটা ফিক্সড মান, মানে জানা মান, জানা ফিক্সড মানের সাথে মানে কম্পেয়ার করছি। আচ্ছা, আচ্ছা। জি এটা ম্যাম। হচ্ছে তার মানে কম্প্যারিজন মেথড। যার সঙ্গে তুলনা করব এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ হ্যাঁ একদম। যেমন হচ্ছে ইলেকট্রিক্যাল এর ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রেও ধরা যায়। যেমন স্ট্যান্ডার্ডটা 1 ধরলে এর সাথে কম্পারিজন করে ল্যাগিং লিডিংটা তো হ্যাঁ, ল্যাগিং আর লিডিং কম্পেয়ার করা হয়। কম্পারেটর, রাইট? আচ্ছা, যেটা বলছিলাম কম্প্যারিজন মেথড আবার দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে নাল মেথড, একটা হচ্ছে ডিফারেনশিয়াল মেথড। আমরা হচ্ছে নাল মেথডের একটু এক্সাম্পলটা দিব, তাহলে কম্প্যারিজন মেথডটা আপনাদের আরো ক্লিয়ার হবে আশা করছি। আচ্ছা, হুইস্টন ব্রিজ টেকনিকের কথা বলেছিলাম গতকালকে। সো নাল মেথডটা হচ্ছে সেই হুইস্টন ব্রিজ মেথড। হুইস্টন ব্রিজ টেকনিকের মাধ্যমে কি এরকম আমরা হচ্ছে ব্রিজ রেজিস্ট্যান্স, 4টা রেজিস্ট্যান্স দিয়ে একটা ব্রিজ আকারের সার্কিট ফর্ম করেছিলাম। সার্কিটের হচ্ছে পি, কিউ আর এস এর মান আমরা জানি, আর আর এর মান আমরা বের করব। তাহলে দেখুন, 3টা জানা মান আছে আমাদের, পি, কিউ আর আর। 3টা জানা মানের সাহায্যে অজানা আর এর মান বের করার টেকনিকটাকে আমরা বলছি কম্প্যারিজন মেথড। আর কেন বলছি নাল মেথড? আচ্ছা, নাল মেথড বলার কারণ হচ্ছে the action of the unknown quantity upon the instruments is reduced to zero by the counter action of a known quantity of some kind. এখানে দেখুন 4টা রেজিস্ট্যান্স আছে, 3টা জানি আরেকটা জানি না। আর আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে কি গ্যালভানোমিটার। এই হচ্ছে সেই গ্যালভানোমিটার। কি করি, এই গ্যালভানোমিটারটা ইউজ করি তার বিক্ষেপ দেখার জন্য। গ্যালভানোমিটার যদি বিক্ষেপ দেওয়া বন্ধ করে দেয় তার মানে বুঝতে হবে সেটা জিরো, গ্যালভানোমিটার নাল হয়ে গেছে বা শূন্য। আর যদি বিক্ষেপ দেয় তাহলে সেটা নাল হয়নি। তো আমরা কি করি, এই পি, কিউ আর আর এই 3টা জানা মানকে ভ্যারি করে এই ইনস্ট্রুমেন্টটাকে রিডিউস টু জিরো, মানে এই গ্যালভানোমিটারের বিক্ষেপটাকে জিরো করার চেষ্টা করি। এই বলা হচ্ছে না কাউন্টার অ্যাকশন অফ এ আননোন, কাউন্টার অ্যাকশন অফ এ নোন কোয়ান্টিটি, মানে বলছে হচ্ছে পি, কিউ আর আর এস কে কন্ট্রোল করে যে আমরা জি কে জিরো করে দিচ্ছি, গ্যালভানোমিটারের বিক্ষেপটাকে জিরো করে দিচ্ছি, সেই টেকনিকটাকে বলছে হচ্ছে নাল মেথড। আরেকবার বলছি, দ্য অ্যাকশন অফ আননোন কোয়ান্টিটি, এই হচ্ছে আননোন কোয়ান্টিটি, এর মানটা আমরা বের করব কি আপন দ্য ইনস্ট্রুমেন্ট ইজ রিডিউস টু জিরো, এই গ্যালভানোমিটারের মানটাকে জিরো করব কি বাই দ্য কাউন্টার অ্যাকশন অফ এ নোন কোয়ান্টিটি অফ সাম কাইন্ড। এই 3টা
নোন কোয়ান্টিটির কাউন্টার অ্যাকশনের মাধ্যমে, মানে এই তিনটাকে ভ্যারি করে। এইটাই হচ্ছে নাল কন্ডিশন। এই যে গ্যালভানোমিটারের বিক্ষেপটাকে জিরো করে দিচ্ছি, নাল মানে শূন্য বা জিরো, এই জন্য এই মেথডটাকে বলা হচ্ছে নাল মেথড। বুঝতে পেরেছি সবাই? এখানে তো জিরো হয়ে গেলে তাহলে রেজিস্ট্যান্সটা পয়েন্টারে কিভাবে দেখাবে? বিক্ষেপ না না গ্যালভানোমিটার না না বিক্ষেপ না করবে না? আচ্ছা শুনুন শুনুন, যখন গ্যালভানোমিটার হচ্ছে বিক্ষেপ দিবে না, মানে নাল হয়ে যাবে, তখন আমরা কি করবো, এই রেজিস্ট্যান্সটা ওহম মিটারের সাহায্যে মেপে নিব। আচ্ছা না ম্যাম, এর আহ, এর মনে হয় একটা পদ্ধতি আছে ম্যাম। মানে দুইটা যখন নাল হবে তখন দুইটা বিপরীত ও আচ্ছা শুন শুন, ওহম মিটার, রেজিস্ট্যান্সের গুণফল সমান হবে। ও ইয়া সরি, নাল ইয়া দিয়ে বের করবো না, এই যে এই ফর্মুলা দিয়ে বের করবো, পি বাই কিউ এর আল বাই এস। এটা হচ্ছে জিরো হয়ে গেলে এটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন হবে। ব্যালেন্স কন্ডিশনে আমরা হচ্ছে এই যে পি বাই কিউ ইকুয়াল আর বাই এস, এই ফর্মুলা ইউজ করে এই আরটা বের করবো। সরি সরি সরি, বুঝতে আচ্ছা পেরেছি? আচ্ছা ওখানে হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে যে আমরা যে আর টান নন ভ্যালুটা রেজিস্ট্যান্সটা লাগাবো, লাগানোর পরবর্তীতে চিহ্নটা বেরি করে জিরো করবো হ্যাঁ, গ্যালভানোমিটারটা। গ্যালভানোমিটারের বিক্ষেপটা জিরো জিরো করব, জিরো হলে জিরো সেটা করলে হচ্ছে ব্যালেন্স কন্ডিশন হবে। আর ব্যালেন্স ব্যালেন্স কন্ডিশন হলে এই যে এই কন্ডিশনটা ফলো করবে, পি বাই কিউ ইকুয়াল আর বাই এস। তখন তখন তো হচ্ছে হচ্ছে আমাদের এই তিনটা ওই তিনটা প্যারামিটারের মান জানি, হ্যাঁ, জানি। হ্যাঁ, রাইট রাইট। সেটার সাহায্যে এই আরটা বের করব। বুঝতে ওকে, পেরেছি? হ্যাঁ এখন ক্লিয়ার। ওকে। ওকে, তাহলে ডিরেক্ট মেথড, ইনডিরেক্ট মেথড, ডিফ্লেকশন, কম্পারিজন, নাল, সবকিছুই বুঝতে পেরেছি, সবকিছুই ক্লিয়ার এই কনসেপ্ট। আর কিছু, আর কি বলতে হবে কোনোটা একটু বলুন তো? কোনোটা যদি বলতে হয় আমাকে একটু বলুন, আমি আরেকবার বলার চেষ্টা করব। না ম্যাম, ডিফারেন্সিয়ালটা বাকি আছে। ডিফারেন্সিয়ালটা বাকি আছে। ও, ডিফারেনশিয়ালটা হচ্ছে এই হচ্ছে, ডিফারেনশিয়ালটা আমাদের লাগবে না, ওই জন্য হচ্ছে কম্পারিজনের একটাই উদাহরণ দিলাম, হচ্ছে নাল মেথডে। জি জি, ঠিক আছে ম্যাম। তাহলে তাহলে আমরা ম্যাডাম এখন গতকালকার ক্লাস লেকচারটা আর আজকে আমরা এখন আলোচনা করব ট্রান্সডিউসার এবং সেন্সরের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন সেন্সর অ্যান্ড ট্রান্সডিউসার। আচ্ছা, এখানে 5টা পার্থক্য দেওয়া আছে। প্রথম পার্থক্য হচ্ছে, আমরা বাম পাশে সেন্সর নিয়ে আলোচনা করছি আর ডান পাশে হচ্ছে ট্রান্সডিউসার। আচ্ছা, sensor generates an equivalent electrical signal in forms of current and voltages. সেন্সর হচ্ছে একটা সমতুল্য ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রোভাইড করে, যেটা কারেন্টের ফর্মে থাকে অথবা ভোল্টেজের ফর্মে থাকে। আর ট্রান্সডিউসার কি করে, ইট ক্যান কনভার্টস নন ইলেকট্রিক্যাল সিগন্যাল ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল। ট্রান্সডিউসার হচ্ছে অন্য যে কোনো সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালকে কনভার্ট করে। এটা হচ্ছে তাহলে সেন্সর এবং ট্রান্সডিউসারের প্রথম পার্থক্য। সেকেন্ড পার্থক্য হচ্ছে, amplifier is not used in sensor, transducer amplifier is used. amplifier লাগে না সেন্সরে, আর ট্রান্সডিউসারে amplifier লাগে। আচ্ছা, আউটপুট সিগন্যাল ইজ উইক ইন সেন্সর, আর আউটপুট সিগন্যাল ইজ স্ট্রং ইন ট্রান্সডিউসার। সেন্সরে আউটপুট সিগন্যালটা উইক হয় আর ট্রান্সডিউসারটা স্ট্রং হয়। সেন্সর, it responds to quantity to be measured, যে কোয়ান্টিটি মেজার করতে হবে সে অনুযায়ী রেসপন্স করে। যেমন টেম্পারেচার সেন্সর টেম্পারেচার ওয়াইজ রেসপন্স করবে, আবার হিউমিডিটি সেন্সর হিউমিডিটির উপর রেসপন্স করবে। তাহলে সেন্সরের প্রকারভেদ আছে, যে সেটা কি অনুযায়ী, টেম্পারেচার নাকি হিউমিডিটি, যেটা যে কোয়ান্টিটিটা মেজার করতে পারবে সে অনুযায়ী সে রেসপন্স করবে। আচ্ছা, ট্রান্সডিউসার কি বলছে, it receives energy from one system and retransmit it in other system. এটা এক সিস্টেম থেকে এনার্জি নেবে এবং আরেকটা সিস্টেমে সে এনার্জিটা পার করে দেবে। লাস্ট পার্থক্য হচ্ছে, এভরি সেন্সর ইজ নট ট্রান্সডিউসার। সব সেন্সরকে আমরা ট্রান্সডিউসার বলতে পারবো না, বাট এভরি ট্রান্সডিউসার ইজ এ সেন্সর। কিন্তু প্রত্যেক ট্রান্সডিউসারকে আমরা সেন্সর বলতে পারবো। আচ্ছা, আপনাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে, every sensor is not transducer but every transducer is sensor,
জাস্টিফাই দ্য স্টেটমেন্ট, এটা আসলে পারা যাবে? পারা যাবে। এটা লাস্টে আসলে যে প্রথম কারণটা দিলেই তো মনে হয় ম্যাডাম না? মার্কসের উপর ডিপেন্ড করছে, যদি বেশি মার্কস থাকে এই পার্থক্যটাই পুরোটা একটু আলোচনা করে দিবেন। সেন্ডা দিয়েন ম্যাম। বুঝি নাই, কেউ কিছু বললেন আমাকে? বুঝতে পারিনি। বললো যে প্রশ্নটা দিয়েন। না ও ম্যাম, বলছি এই কোশ্চেনটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এভরি ট্রান্সডিউসার ইজ নট এভরি ট্রান্সডিউসার ইজ সেন্সর বাট এভরি সেন্সর ইজ নট ট্রান্সডিউসার, আসলে এরকম ভাবে একটু আলোচনা করলে আশা করি ভালো হবে। খুবই সোজা। প্রথমটা তো তাদের মধ্যে তাদের বেসিক প্রপার্টিজটা, সেন্সরের কি কাজ আর ট্রান্সডিউসারের কি কাজ। সেকেন্ডটা হচ্ছে অ্যাম্পলিফায়ার লাগে লাগে না, তারপরটা হচ্ছে স্ট্রং সিগন্যাল জেনারেট করে না উইক সিগন্যাল জেনারেট করে, আর হচ্ছে কি কোয়ান্টিটি মেজার করতে হবে তার উপর রেসপন্স করবে। সো এই চারটা যদি মোটামুটি ভাবে লেখা হয় তাহলেই কোয়েশ্চেনের আনসার হয়ে গেল। ম্যাম এটা তো সেন্সরের উপরে না তো, এটা তো হচ্ছে ওইটার ক্যারেক্টারিস্টিক্স না। সেন্সর কি না ওটা তো খুব বা জাস্টিফাই করার জন্য বলছে না। আপনারা হচ্ছে চাইলে একটা হচ্ছে এক্সাম্পল দিতে পারেন। প্রথমটা দেওয়া লাগবে, প্রথমটা দেওয়া যায়, প্রথম রোটা দেওয়া যায়। নিচের গুলা তো এগুলা তো এটা ওগুলার প্রপার্টিজ, ওইটা তো সেন্সরকে রিপ্রেজেন্ট করবে না, মানে সেন্সরের সাপেক্ষে যাবে না তো। যদি বেশি মার্কস থাকে তাহলে লিখে দিবেন, আর সবচেয়ে বেটার হয় যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেন। যেমন ওই যে টেম্পারেচার সেন্সরের কথা বললাম আর হিউমিডিটি সেন্সরের কথা বললাম, 3 মার্কসের কোশ্চেন আসলে প্রথম অংশটাই বুঝিয়ে লিখবেন এক্সাম্পল সহ, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও এগুলোও যদি দিয়ে দেন তাহলে খুব একটা অপ্রাসঙ্গিক হবে না, দিয়ে দিতে পারেন আর কি। জি ম্যাম, এটা তো হচ্ছে ডিফারেন্সেস বিটুইন হচ্ছে ট্রান্সডিউসার, তাহলে এই দুইটা পার্থক্য মানে কি এটাই, সো এগুলো তো দেওয়াই যায়। হুম। আচ্ছা, তাহলে আমি একটু পরে ইয়াতে যাচ্ছি। এই কনসেপ্টটা তো ক্লিয়ার না সবাই? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা আলোচনা করব ক্যারেক্টারিস্টিক্স অফ ইনস্ট্রুমেন্টস অ্যান্ড মেজারমেন্ট সিস্টেম। আমরা এতক্ষণ মেজারমেন্ট আর ইনস্ট্রুমেন্টের নিয়ে আলোচনা করলাম। গত ক্লাসে মেজারমেন্ট সম্পর্কে পড়েছি আর ইনস্ট্রুমেন্ট সম্পর্কে পড়েছি, ইনস্ট্রুমেন্টের ক্লাসিফিকেশন দেখেছি। আজকের ক্লাসে আমরা শুরুতে দেখলাম হচ্ছে মেজারমেন্টের মেথডগুলা, ডিরেক্ট মেথড দেখলাম, ইনডিরেক্ট মেথড দেখলাম। এখন দেখবো আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেজারমেন্ট সিস্টেম, কি কি বৈশিষ্ট্য থাকে। আচ্ছা, মেনলি 6টা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে অ্যাকিউরেসি, আরেকটা হচ্ছে ট্রু ভ্যালু, একটা হচ্ছে সেন্সিটিভিটি, আরেকটা হচ্ছে স্ট্যাটিক এরর, আরেকটা হচ্ছে স্পিড অফ রেসপন্স, আর হচ্ছে ডাইনামিক এরর। এই 6টা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। আচ্ছা, অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি মানে আমরা সবাই বুঝি যে আমাদের ট্রু ভ্যালু থেকে কতটা কাছাকাছি। It is the closeness with an instrument reading approaches the true value of the quantity to be measured. আচ্ছা, আমরা যখন মনে করুন মাল্টিমিটার দিয়ে 100 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স মাপছি, সব সময় কি আমরা 100 কিলো ওহমই পাই? না ম্যাম, 985 এই এই তো 95 বা 995 অথবা 98 এরকম। 98 এরকম পেয়ে থাকি। সো এটা ফাইন, আমাদের ট্রু ভ্যালু হচ্ছে এই 100 কিলো ওহমটা, আর এটা হচ্ছে আমাদের তার কাছাকাছি অ্যাকিউরেট, তাহলে এই তার কাছাকাছি একটা ভ্যালু। সো এই ভ্যালুটা ট্রু ভ্যালুর কতটা কাছাকাছি এটা মেজার করার টেকনিকটাই হচ্ছে অ্যাকিউরেসি। এরপরে হচ্ছে আসছে হচ্ছে, এটা হচ্ছে অ্যাকিউরেসি গেল, এরপরে আসছে হচ্ছে ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু of the quantity may be defined as the average of an infinite number of measured values. আচ্ছা, কোনো একটা ভ্যালুকে যদি আমরা বেশ কিছু ভ্যালু নিয়ে সেগুলোকে অ্যাভারেজ করি তাহলে তার একটা ট্রু ভ্যালু আমরা পেয়ে থাকি। True value of the quantity may be defined as the average of an infinite number of measured value. ইনফাইনাইট সংখ্যক বার একটা মানকে আমরা বের করেছি, তারপর সেটাকে অ্যাভারেজ করেছি।
তাহলে সেই মানটাকে আমরা বলছি হচ্ছে ট্রু ভ্যালু। বুঝতে পেরেছি ট্রু ভ্যালুটা? জি ম্যাম। এরপরে আসছে হচ্ছে সেন্সিটিভিটি। হ্যাঁ, সেন্সিটিভিটিটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। It is defined as the ratio of the magnitude of the output response to that input response. Output response এর সাথে ইনপুট রেসপন্সের রেশিও করলে আমরা হচ্ছে সেন্সিটিভিটি মেজার করতে পারি। Sensitivity is defined as the ratio of the magnitude of the output response to the input response. আউটপুট রেসপন্সের ম্যাগনিটিউডের সাথে ইনপুট রেসপন্সের আমরা রেশিও করব, তাহলে আমরা সেন্সিটিভিটি ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে স্ট্যাটিক এরর। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন মেজার্ড অ্যান্ড ট্রু ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি। আচ্ছা, একটু আগে আমি এই যে 100 কিলো ওহমের উদাহরণ দিলাম, আর দেখলাম হচ্ছে আরেকটা কত ছিল, এটা হচ্ছে আমাদের ট্রু ভ্যালু, আর মেজার্ড ভ্যালু আমরা কত পাই, 998 বা 995 কিলো ওহম। সো এই দুইটার ডিফারেন্স, এই কিলো দুইটার ওহম। ডিফারেন্স হচ্ছে যদি 2 কিলো ওহম হয়, তাহলে এইটুক হচ্ছে আমাদের স্ট্যাটিক এরর। ট্রু এররের সাথে মেজার্ড ভ্যালুর পার্থক্য, বড়টা থেকে ছোটটার ডিফারেন্স, যেটা বড় হবে সেটার থেকে ছোটটার ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্সকে আমরা বলছি হচ্ছে স্ট্যাটিক এরর। তাহলে 4টা হলো। এরপর আসছে হচ্ছে স্পিড আপ রেসপন্স। আচ্ছা, এগুলা কি শুধু পার্থক্য ডিফারেন্সটাই হবে নাকি ওই পার্সেন্টেজ হিসাবে, যেমন হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু বিয়োগ মানে রেটিং ভ্যালু বাই স্ট্যান্ডার্ড ভ্যালু ইনটু 100 ওইটাতে মেজার করবে? আমরা এখন হচ্ছে মানে স্ট্যাটিক এরর নিয়ে আলোচনা করছি। স্ট্যাটিক এররটা হচ্ছে মেজার্ডের সাথে ট্রু এররের হচ্ছে পার্থক্যটা। আর আচ্ছা, এররের কিন্তু আরো বেশ কিছু পদ্ধতি আছে, যেমন অ্যাবসোলিউট এরর, রিলেটিভ এরর, অ্যাবসোলিউট রিলেটিভ, পার্সেন্টেজ এরর, এরকম কিন্তু এরর মেজারমেন্টের অনেক টেকনিক আছে। এটা শুধু স্ট্যাটিক এরর ছিল, ওই জন্য এটা মেজার্ডের সাথে ট্রু এর ডিফারেন্সটা ক্রিয়েট করছে। হ্যাঁ, এরপর আসছে হচ্ছে স্পিড আপ রেসপন্স। It is defined as the rapidly in with which a measurement system responds to the changes in measured quantity. It is one of the dynamic characteristics of the measurement system. আচ্ছা, এটা মানে বোঝাচ্ছে, মনে করুন আমরা হচ্ছে রেজিস্ট্যান্স, আমরা ওহমসের ল এর সেই সার্কিট ডায়াগ্রামটা চিন্তা করি। একটা রেজিস্ট্যান্স আছে, তার অ্যাক্রসে ভোল্টমিটার আছে, তার পাশে একটা অ্যামিটার আছে, আর একটা ডিসি সোর্স ভোল্টেজ আছে। আমরা রেজিস্ট্যান্সটা ভ্যারি করে হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট মেজার করছি। তো রেজিস্ট্যান্স ভ্যারি করার কারণে কত দ্রুত ভোল্টেজ এবং কারেন্টটা ভ্যারি হচ্ছে, সেটা স্পিড, তার স্পিডটাকে বলছি আমরা স্পিড আপ রেসপন্স। কত দ্রুত রেসপন্স টু চেঞ্জেস ইন মেজার্ড কোয়ান্টিটি, এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করার কারণে এই মেজারমেন্টের সিস্টেমটা কিভাবে রেসপন্স করছে, কত দ্রুত রেসপন্স করছে, কত তাড়াতাড়ি রেসপন্স করছে, সেটাই হচ্ছে স্পিড আপ রেসপন্স। বুঝতে পেরেছি? কোনো একটা কোয়ান্টিটি চেঞ্জ করার কারণে বাকি কোয়ান্টিটি গুলো কত দ্রুত সেই অনুযায়ী রেসপন্স করতে পারছে, সেটাকেই আমরা বলছি স্পিড আপ রেসপন্স। It is defined as the rapidity with which a measurement system responds to changes in measured quantity. যদি কোনো একটা মেজার্ড কোয়ান্টিটি চেঞ্জ হয়, তাহলে সে অনুযায়ী কত দ্রুত র্যাপিডিটি উইথ মেজারমেন্ট সিস্টেম কত দ্রুত ফাংশন করতে পারছে, সেটাকে আমরা বলছি স্পিড আপ রেসপন্স। এটাকে বলছে ডাইনামিক সিস্টেম, ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স, মানে পরিবর্তনশীল ক্যারেক্টারিস্টিক্স, পরিবর্তন হচ্ছে চেঞ্জের সাথে সাথে, এই জন্য ডাইনামিক বলা হচ্ছে। এরপরে আসছে হচ্ছে ডাইনামিক এরর। ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন true value of the quantity changing with time and the value indicating by the measurement system if no static error is assumed. It is also called measurement error. It is one of the dynamic characteristics. আচ্ছা, যদি আমরা কোনো, এখানে দেখুন আমরা স্ট্যাটিক এরর বের করলাম, যদি আমরা কোনো স্ট্যাটিক এরর না বের করে থাকি, তাহলে প্রত্যেক সময়ের জন্য তার ট্রু ভ্যালুর সাথে মেজার ভ্যালুর যে পার্থক্যটা, সেটাকে আমরা বলছি ডাইনামিক এরর। আরেকবার একটু বলি, একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে মনে হয় বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করে ভোল্টেজ আর কারেন্ট চেঞ্জ করছি,
সো ভোল্টেজের একটা মেজার্ড ভ্যালু আছে, একটা ট্রু ভ্যালু। সো কন্টিনিউয়াসলি টাইমের সাথে সাথে যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ করছি, যার কারণে এই ভোল্টেজ এবং কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তো তাদের ট্রু ভ্যালুর সাথে মেজার্ড ভ্যালুর যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে আমরা বলছি ডাইনামিক ইরর, যদি কোনো স্ট্যাটিক ইরর না থেকে থাকে। স্ট্যাটিক ইরর না থাকলে সেক্ষেত্রে এরকম ডাইনামিক ইরর, প্রত্যেক সময়ের জন্য একটা করে ইরর ক্যালকুলেট করা হয়, সেটাকে আমরা ডাইনামিক ইরর বলি। আচ্ছা, আপনাদের মনে আছে ওহমস ল এর যখন এক্সপেরিমেন্ট করি আমরা প্রায় 5টা অথবা 10টা মান নিয়েছিলাম, প্রত্যেকটা মানের জন্য আলাদা করে ইরর ক্যালকুলেট করেছিলাম। জি ম্যাম। তাহলে ওই ইরর ক্যালকুলেশনের সিস্টেমটাই বলছে হচ্ছে ডাইনামিক ইরর প্রত্যেকবারের জন্য। আচ্ছা, এটাকে আমরা মেজারমেন্ট ইররও বলে থাকি। তাহলে মেজারমেন্টের 6টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে অ্যাকিউরেসি, কতটা কাছাকাছি এক্সাক্ট ভ্যালুর সাথে, আরেকটা হচ্ছে ট্রু ভ্যালু, যেটা হচ্ছে ইনফাইনাইট সংখ্যক নাম্বার মেজার করে তার দিকে অ্যাভারেজ করব। তারপর আসছে সেন্সিটিভিটি, যেটা হচ্ছে আউটপুট রেসপন্সের সাথে ইনপুট রেসপন্সের রেশিও। তারপর হচ্ছে স্ট্যাটিক ইরর, যেটা আমরা মেজার্ড ভ্যালুর সাথে ট্রু ভ্যালুর ডিফারেন্স করছি। আর স্পিড অফ রেসপন্স, একটা প্যারামিটার চেঞ্জের কারণে কত দ্রুত অন্য প্যারামিটারগুলো রেসপন্স করতে পারছে সেটার ফাংশন। আরেকটা আসছে হচ্ছে ডাইনামিক ইরর, যদি কোনো স্ট্যাটিক ইরর না থেকে থাকে তাহলে টাইমের সাথে সাথে কোয়ান্টিটিগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, তাদের ট্রু ভ্যালুর সাথে মেজার্ড ভ্যালুর ডিফারেন্সটা আমরা হচ্ছে বলছি ডাইনামিক ইরর। তাহলে পরীক্ষা যদি মেজারমেন্টের বৈশিষ্ট্য বলতে বলে, ক্যারেক্টারিস্টিক্স আসে, পারা যাবে? এই 6টা বৈশিষ্ট্য লিখলেই হবে। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আজকে কিন্তু আমরা অনেক কিছু পড়ে ফেলেছি। পড়লাম ম্যাম, মেজারমেন্টের মেথড, তারপর আবার আরেকটা কোশ্চেন পড়লাম যে সেন্সর ট্রান্সডিউসার, আবার আজকে পড়লাম হচ্ছে মেজারমেন্টের বৈশিষ্ট্য। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস আছে, হ্যাঁ, ইরর ইন মেজারমেন্ট। এটা আপনারা জানেন, তারপরেও একটু মনে করাই দিচ্ছি, এটা একটু খেয়াল করি। হ্যাঁ, ইরর ইন মেজারমেন্ট, যেহেতু প্র্যাকটিক্যাল লাইফ কোনো কিছুই ইরর ফ্রি না, অবশ্যই ইরর থাকবে। সো এই মেজারমেন্টের ক্ষেত্রে আমাদের ইররের বিষয়টাও কনসিডার করতে হবে। সো ইরর কিরকম টাইপের হতে পারে সেসব নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। আচ্ছা, ইরর হতে পারে মেনলি 2 প্রকার, একটা হচ্ছে সিস্টেমিক ইরর, আরেকটা হচ্ছে রেসিডিউয়াল ইরর। সিস্টেমিক ইরর আবার 3 প্রকারের হতে পারে, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন ইরর, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইরর, আরেকটা হচ্ছে অবজারভেশনাল ইরর। আচ্ছা, ইনস্ট্রুমেন্টের ইরর কেমন হতে পারে? ইনস্ট্রুমেন্টসের ইন্টারনাল ফল্টের জন্য এইসব ইররগুলো হয়ে থাকে। আচ্ছা, এনভায়রনমেন্টাল ইরর, টেম্পারেচার, প্রেসার, হিউমিডিটি এসবের ইফেক্টের কারণে পরিবেশগত ইরর হতে পারে, এনভায়রনমেন্টাল ইরর হতে পারে। আর হচ্ছে অবজারভেশনাল ইরর, এটা কেমন? আমাদের হচ্ছে যে যে পার্ট নিবে তার চোখের লম্ব ত্রুটির কারণে, মনে করুন গ্যালভানোমিটারের টাকাটা 199 এবং হচ্ছে 100-র মাঝামাঝিতে আছে। সো আমরা চাইলে এটাকে 95-এ ধরতে পারি, আবার 94-এ ধরতে পারি। তো 95 ধরলে একরকম ইরর আসবে, 94 ধরলে আরেক রকম ইরর আসবে। সো এই প্যারালাক্সের কারণে, লম্ব ত্রুটির কারণে যে ইররটা আসে সেটাকে আমরা বলছি অবজারভেশনাল ইরর। আচ্ছা, আমি একটু আরেকবার বলার চেষ্টা করছি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল লাইফে কোনো কিছু ইরর ফ্রি না, সবকিছুতেই কিছু না কিছু ইরর থাকে। সো মেজারমেন্ট টেকনিকের ক্ষেত্রেও ইররের ভূমিকাটা থাকবে। আমরা এখন আলোচনা করব ইরর ইন মেজারমেন্ট নিয়ে। মেইনলি একটা সিস্টেমের 2 প্রকারের ইরর ইন্ট্রোডিউস করা থাকে, একটা হচ্ছে সিস্টেমেটিক ইরর, আর একটা হচ্ছে রেসিডিউয়াল ইরর। আচ্ছা, সিস্টেমেটিক ইরর আবার 3 প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন ইরর, ইনস্ট্রুমেন্টাল ইরর। আচ্ছা, দিস ইরর অ্যারাইজ ডিউ টু 3 রিজনস। এই ইররটা 3 কারণে হয়ে থাকে। একটা কি? ইন্টারনাল শর্টকামিংস ইন দ্য ইনস্ট্রুমেন্ট, যে যন্ত্রটা ব্যবহার করব তার কিছু নিজস্ব ফল্ট থাকতে পারে। মনে করেন কোনো একটা ভোল্টমিটার ইউজ করছি, দেখা যাচ্ছে তার ভিতরের ওয়্যারটা নষ্ট, বা কোনো একটা আইসি কাজ করছে না, বা কোনো এরকম কাজ করছে না, এরকম হতে পারে। তারপর হচ্ছে আরেকটা কি? ডিউ টু মিস ইউজ অফ দ্য ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এমন হতে পারে যে আমাদের দরকার
এসি ভোল্টমিটার ইউজ করার। আমরা এসি ভোল্টমিটারের জায়গায় ডিসি ভোল্টমিটার ইউজ করে ফেলেছি। তো ডিসি ভোল্টমিটার ইউজ করলে সেক্ষেত্রে সেটা মিস ইউজ হয়েছে, প্রপার ইউজ হয়নি। সো এই কারণেও কিছু ইরোর হতে পারে। আচ্ছা, 3 নম্বরটা কি? ডিউ টু লোডিং ইফেক্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, লোডিং ইফেক্ট বলতে মনে করেন একটা ইনস্ট্রুমেন্টের, আমরা একটা ভোল্টমিটারের কথাই চিন্তা করি। একটা ভোল্টমিটার দিয়ে আমরা সর্বোচ্চ 100 ভোল্টের ভোল্টেজ মাপতে পারি, কিন্তু সেই ভোল্টমিটারটা যদি আমরা আমাদের পাওয়ার সাপ্লাই লাইন 400 ভোল্টের মধ্যে লাগিয়ে দিই, তাহলে সেটা কি ওভারলোড হয়ে যাবে না? সো এই লোডিং ইফেক্টের জন্য তার কিছু ত্রুটি ক্রিয়েট হতে পারে তার মধ্যে। সো এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন ইরর। একটা হচ্ছে ইন্টারনাল শর্টকামিং, আর একটা হচ্ছে মিসইউজ, আর একটা হচ্ছে লোডিং ইফেক্ট। ইনস্ট্রুমেন্টের এসব ইররের কারণে সিস্টেমে ইরর দেখা যেতে পারে। সবাই কি ক্লিয়ার এতটুকু ইনস্ট্রুমেন্টাল ইররটা? জি ম্যাম। আচ্ছা, এরপর আসছে হচ্ছে এনভায়রনমেন্টাল ইরর, পরিবেশ। আচ্ছা, দিস ইরর আর ডিউ টু কন্ডিশনস internal to the measuring device. The effects may be temperature, Good boy. pressure, humidity, dust, or external electrostatic or magnetic field. আচ্ছা, পরিবেশের তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, তারপর ইলেকট্রোস্ট্যাটিক অথবা ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতির জন্য সেই ডিভাইসগুলোর যদি বা পরিবেশের যদি বা সিস্টেমের যদি কোনো ত্রুটি দেখা যায়, তাহলে সেই ত্রুটিকে আমরা বলছি এনভায়রনমেন্টাল ইরর। এনভায়রনমেন্টাল ইররটা ক্লিয়ার না সবাই? সবাই কি ক্লিয়ার কনসেপ্টটা? আচ্ছা, এরপর আসছে হচ্ছে অবজারভেশনাল ইরর। দ্য ইরর অন দ্য অ্যাকাউন্ট অফ প্যারালাক্স ইজ দ্য অবজারভেশন ইরর। কি বললাম? চোখের লম্ব ত্রুটির কারণে আমাদের যে ইররটা চোখে পড়ে, মানে ইররটা হতে পারে, সেটাকে আমরা বলছি অবজারভেশন ইরর। যেমন কি বললাম, মনে করি ভোল্টমিটারের কাঁটা 99 ভোল্ট এবং 100 ভোল্টের মাঝামাঝি অথবা এর একটু পরে আছে। আচ্ছা, 100 ভোল্ট এই ক্ষেত্রে ম্যাম অ্যানালগে বেশি হয় এটা। অ্যানালগই Digital বেশি হয় এখন। এটা। আচ্ছা, মনে করেন এই জায়গাটায় আছে, এটা কিন্তু 100% একবারে 50% জায়গা না, এটা হলে 50% হতো। তো আমরা যদি এটাকে 95 ধরে নিই অথবা 94 ধরে নিই, এর কারণে কিন্তু কিছুটা ইরর হবে। এই ইররটাকে আমরা বলছি হচ্ছে অবজারভেশনাল ইরর। হ্যাঁ, সাধারণত অ্যানালগ সিস্টেমগুলোতে এটা হয়, আর ডিজিটাল ইরর দিলে আমরা দেখতেই পাই এক্সাক্ট ভ্যালুটা। আচ্ছা, তাহলে অবজারভেশনাল ইররটাও দেখা গেল। এরপর আসছে হচ্ছে দিস রেসিডিয়াল ইরর। আচ্ছা, these error are due to the multitude of small factors which change or fluctuated from one measurement to another. আচ্ছা, স্মল ফ্যাক্টর মাল্টিটিউডের চেঞ্জের কারণে যদি মেজারমেন্টে কোনো চেঞ্জ আসে, তাহলে সেটাকে বলছি আমরা রেসিডিয়াল ইরর। আচ্ছা, এটা কেমন হতে পারে? মনে করেন ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে কোনো একটা প্যারামিটারকে কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করতে হয়েছে, কয়েকটা ফ্যাক্টরে ভাগ করতে হয়েছে। সো ফ্যাক্টরি ভাগ করতে লেগে আমরা হচ্ছে মনে করেছি এটা 5 এটা 10, ভুল করে আমরা ওই অন্য ফ্যাক্টর দিয়ে গুণ করে দিয়েছি, বা যার কারণে পুরো মানটাই চেঞ্জ চলে আসছে। তাহলে এইসব ক্ষেত্রে এইসব ইররগুলোকে আমরা বলছি রেসিডিয়াল ইরর। সাধারণত এই রেসিডিয়াল ইররটা বেশি দেখা যায় হচ্ছে ওয়াট মিটারের ক্ষেত্রে। আমি হচ্ছে আমার মনে আছে রুয়েটে হচ্ছে এমন একটা ওয়াট মিটার ছিল যেটা হচ্ছে, আচ্ছা